আমি নয়নাদিত্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন নিউজ শো নির্বাচিত খবরে। আজ দিনভর যে প্রধান খবর আলোচনার খোরাক জুগিয়েছে, যে খবরগুলো ভীষণ রকম জনগুরুত্বপূর্ণ, তেমনি কিছু নির্বাচিত খবর ও খবরের নির্মোহ বিশ্লেষণ নিয়ে আমাদের এই আয়োজন। আজ আলোচনার জন্য আমাদের পুরো সময় জুড়ে আমাদের সাথে স্টুডিওতে আছেন জ্যেষ্ঠ সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল। মাসুদ কামাল, স্বাগত আপনাকে। আছেন কূটনীতিক ও সাবেক রাষ্ট্রদূত নাসিম ফেরদৌসী, স্বাগত আপনাকেও। এছাড়াও আলোচনার নানা সময়ে একাধিক অতিথি যোগ দেবেন, জানাবেন মতামত আর বিশ্লেষণ। বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চায়না পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর গঠনের প্রস্তাব দিয়েছে চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং। সেই সাথে রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠাতে বাংলাদেশ চাইলে মিয়ানমারের সঙ্গে সংলাপেরও সহায়তা করতে প্রস্তুত বেইজিং। চায়না সফরের শেষ দিনে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠকে এসব বিষয় উঠে আসে। এই সফরে চায়নার সঙ্গে বাংলাদেশের কোনো চুক্তি না হলেও দেশটির সাথে দীর্ঘমেয়াদী কৌশলগত অংশীদারি নিশ্চিত হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ডক্টর মেহেদী আমিন। এ নিয়ে একটি প্রতিবেদন আছে, আমরা প্রতিবেদনটি দেখতে চাই। 4 দিনের রাষ্ট্রীয় সফরে চায়না সময় শুক্রবার সকাল 10:30টায় বৈঠকে বসেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। চীনের রাজস্বিক গ্রেট হলে বৈঠকে বসেন এই দুই নেতা। বৈঠকটি শেষ হয় চায়না সময় 11:15 বৈঠকে বাংলাদেশ ও চায়না স্বার্থ সংশ্লিষ্ট বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন, নদী ব্যবস্থাপনা, রোহিঙ্গা ইস্যুসহ নানা বিষয়ে আলোচনা হয়। পরে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন বলেন, নিজ নিজ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রেখে দীর্ঘমেয়াদী সম্পর্কের যাত্রা শুরু করেছে দুই দেশ। বাংলাদেশ ও চায়নার পক্ষ থেকে শীঘ্রই 16টি পয়েন্টের যৌথ ঘোষণা আসবে বলেও জানান তিনি। প্রস্তাবনা এসেছে যে কিভাবে বাংলাদেশ থেকে মায়ানমার এবং চীন হয়ে একটি ইকোনমিক করিডর তৈরি করা যায়, যে ইকোনমিক করিডরের মূল উদ্দেশ্য হবে বাংলাদেশের অর্থনৈতিক আরো ব্যাপ্তি বাড়ানো, ইকোনমিক ট্রানজাকশন বাড়ানো এবং মাল্টিমোডাল ট্রান্সপোর্টেশনটাকে আরো এনহ্যান্স করা। রোহিঙ্গা সংকট সমাধান, চীনের অর্থনৈতিক করিডোরের প্রস্তাব সহ বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় ভূ রাজনীতির বিবেচনা নিয়ে ফলপ্রসূ আলোচনার কথাও জানান তিনি। রোহিঙ্গার বিষয়ে বাংলাদেশের অবস্থান খুব সুনিশ্চিত। আমরা চাই সেফ, ভলান্টারি এবং ডিগনিফাইড ওয়েতে যারা আমাদের দেশে রোহিঙ্গা রয়েছেন ওনারা নিজ দেশে ফেরত যাক। এ বিষয়ে চীন আমাদেরকে কথা দিয়েছে যে আমরা যখন চাই ওনারা মায়ানমারের সাথে আমাদেরকে কোনো ডায়ালগ প্রয়োজন হলে সেখানে ফ্যাসিলিটেট করবে এবং আমরা সেফ, ভলান্টারি এবং ডিগনিফাইড ওয়েতে রোহিঙ্গা প্রত্যাবাসন, যেটা ইতিপূর্বে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশের এবং খালেদা জিয়ার সময় শুধুমাত্র সম্ভব হয়েছিল, আমরা এই বিষয়ে সামনে আলোচনা শুরু করব। আর প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, সরকার প্রধানের চীন সফর শুধু ঐতিহাসিক নয়, বরং নতুন যুগের সূচনা। China will support the Prime Minister to lead the country towards prosperity. They will support Bangladesh, his Prime Minister, Honorable Tariq Rahman, to lead the country towards prosperity. China is ready to align with Bangladesh's development. এর আগে সকালে ঐতিহাসিক তিয়েনআনমেন স্কোয়ারের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন তারেক রহমান। এ সময় বেজে ওঠে দুই দেশের জাতীয় সঙ্গীত। চীনের বিপ্লবী বীরদের শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবতা পালন করেন। এদিন মিউজিয়াম অব দ্য কমিউনিস্ট পার্টি অব চায়নার জাদুঘরও পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমানের চায়না সফরে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হয়েছে ভূ রাজনৈতিক নিয়ে। এমনকি বিনিয়োগ কিভাবে বাড়বে বাংলাদেশে তা নিয়েও কথা হয়েছে। চায়না প্রেসিডেন্ট শি জিনপিং প্রধানমন্ত্রী তারেক রহমানকে আশ্বস্ত করেছেন যে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে এবং সমঝোতা হয়েছে, তার প্রত্যেকটি ক্ষেত্রেই চায়না তার পাশে থাকবে। হাবিব রহমান, ওয়ান নিউজ, বেইজিং, চায়না। আমরা প্রতিবেদনটি দেখছিলাম, একই সঙ্গে আপনারাও নিশ্চয়ই এই সফরের সংবাদগুলো পর্যবেক্ষণ করছিলেন। প্রথমেই আমি একটু যেতে চাই সাবেক রাষ্ট্রদূত নাসিম ফেরদৌসী, আপনার কাছে। সফর শেষ হলো, প্রাপ্তির জায়গাটা আলোচনা করার সুযোগ রয়েছে। এখন প্রাপ্তির কতটুকু দেখছেন আসলে এই সফরের মধ্যে দিয়ে? জি, আমি আপনাকে প্রশ্ন করেছিলাম। ধন্যবাদ আপনাকে। আসলে এই সফরটা খুবই গুরুত্বপূর্ণ সফর হয়েছে। জি, মাননীয় প্রধানমন্ত্রী প্রথম বিদেশ সফর এবং সম্প্রতিকালে চায়নার যে একটা ভাবমূর্তির উন্নতি হয়েছে বা পরিবর্তন হয়েছে বা গ্রহণযোগ্যতা বেড়েছে, সেটা আমরা দেখেছি মধ্যপ্রাচ্যের যুদ্ধের পরে।
তো সেজন্য চায়নাকে বন্ধু হিসাবে কাছে পাওয়া এটা একটা বিশাল ব্যাপার। আগেও সবসময় চায়নার সাথে আমাদের সম্পর্ক কিন্তু ভালো ছিল এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সময় অনেকগুলো চুক্তি এবং অনেকগুলো মানে সমঝোতা এগুলা সই করা হয়েছিল। সে প্রেক্ষিতে অনেক কিছুই আমরা পেয়েছিলাম তখন চায়না থেকে। তারই ধারাবাহিকতায় কিন্তু আমরা গত 15-16 বছর 20 বছর অনেক উন্নতি মানে ইয়েতে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে এবং ইয়েতে পেয়েছি তাদের সহায়তা। কিন্তু এই যে সফর যেটি বলা হচ্ছিল যে 17টি সমঝোতা স্মারক হবে, হয়তো তার মধ্যে 2টি চুক্তি হবে, মাকসুদ কামাল ভাই এই সফরটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করেন? এখানে সফলতা কিংবা প্রাপ্তির জায়গা কোথায় দেখেন আপনি? দেখেন, আমি তো অত ভালো কূটনীতি বুঝি না, উনি আছেন একজন পেশাদার কূটনীতিবিদ, উনি আরও ভালো বুঝবেন। আমি কমন মানে পিপলের জায়গা থেকে বলি, এই সফরে যে চুক্তি হবে বিরাট কিছু আমরা পেয়ে যাব, আমার মনে হয় না আমাদের দেশের লোক খুব বেশি একটা সেরকম, হয়তো অনেকে ভেবেছে, কিন্তু যারা কিছুটা বুঝেন তারা এরকম প্রত্যাশা ছিল না ওনাদের। আমি মনে করি যে আসলে উনি ওখান থেকে কি পেলেন না, এর চেয়েও গুরুত্বপূর্ণ ছিল যে উনি প্রথম সফরটা চীনে করলেন, মালয়েশিয়া হয়ে গিয়েছেন, বাট প্রথম সফরটা উনি চীনে করেছেন। এটা ছিল আমার মনে হয় আমাদের এখানকার যে ভূ রাজনীতি সেই প্রেক্ষিতে একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং এই সফরটা উনি কিন্তু বেশ ভালোভাবেই করেছেন, কারণ ওখানে ওনার প্রেসিডেন্টের সঙ্গে দেখা হয়েছে, মিটিং হয়েছে। প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, এবং এটা আমি মনে করি যে খুব একটা ভালো সফর হয়েছে, কারণ এটা প্রয়োজন ছিল। আমরা অনেকেই ভাবছিলাম যে আমাদের এখানে আগে যে একটা ধারণা ছিল যে নতুন নির্বাচিত সরকার অথবা নতুন যখন সরকার একটা আসে, সে প্রথমে তারা ভারতে যে দেখা করে আসে, হয় না আমাদের এখানে কিছু একটা ব্যাপার। তো ওই যে প্রথাটা উনি ভেঙেছেন, এটা আমার কাছে যে কোনো কারণে হোক আমার কাছে এটা ভালো লেগেছে। এবং এই ব্যতিক্রমী ব্যাপারটা প্রয়োজন ছিল আমাদের জন্য, কারণ আমরা সবাই ভাবছিলাম যে কি হবে, কারণ আমাদের পররাষ্ট্রমন্ত্রী প্রথম কিন্তু দিল্লিতে গিয়েছিলেন। দিল্লিতে যাওয়ার পর মনে করেন আপনার অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমাদের ধারণা যে ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক একদম শীতলতম পর্যায়ে পৌঁছেছিল। তো যখন আমার ধারণা ছিল, আমরা তো অবুঝ টাইপের লোক, আমরা সাধারণভাবে ভেবেছিলাম যে খালেদা জিয়া মারা যাওয়ার পর জয়শঙ্কর আসলেন, তারপরে ওনার শপথের সময় ওনার যখন ক্ষমতা নিলেন তখন ওদের স্পিকার আসলেন, অনেকে আসলেন। আমরা ভাবছিলাম এখন বোধহয় সম্পর্কটা উষ্ণ হবে কিছুটা, কিন্তু হয়নি তো। কিন্তু আমরা কাকতালীয়ভাবে দেখলাম যে উনি যখন চীন সফরে থাকলেন, ফিরে আসার আগেই দেখলাম যে কিছুটা উষ্ণতা, যেমন আমাদের পর্যটক যারা যায় ওখানে ট্যুরিস্ট ভিসা সেটা ওপেন হয়ে গেল, ঘোষণাটা আসলো। তো এটা আমার কাছে কাইন্ড অফ বার্গেনিং মনে হয়েছে যে এই জায়গাটাতে আমাদের সরকার প্রধান মোটামুটি সাফল্যের সঙ্গে কিছু বার্গেন করতে পেরেছেন। চুক্তি হয়নি, চুক্তি এত দ্রুত হবে এটা তো চুক্তি হওয়ার জন্য কোনো প্রিপারেশন ছিল বলে তো আমার কাছে মনে হয় না। চুক্তি যে হবে এই সময় কিছু একটা, কিন্তু আমরা তো এই সফরের আগে আমরা শুনছিলাম যে 2টি চুক্তি 13টি সমঝোতা স্মারক সহ আরো বেশ কিছু ধাপে ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। আলোচনা ছিল যাবার আগে। তো চুক্তি কিংবা সমঝোতা আমরা দেখছি যে 13টির মতো সরকার মন্ত্রণালয় পর্যায়ে G2G সমঝোতা হয়েছে, 3টি বিনিয়োগ বিডার সঙ্গে 3টি স্টেক হোল্ডারদের চুক্তি হয়েছে, একটি MOU হয়েছে 2 দেশের রাষ্ট্রীয় পর্যায়ে। তো চুক্তি হওয়া না হওয়ার সাথে কি আসলে এই সফলতা ব্যর্থতা এটির নির্ভর করে কিনা, আপনি কি মনে করেন আসলে? না দেখেন, একটা ভিজিট সেটা একটা সম্পর্ক সমৃদ্ধ করে, সেটা শুধু চুক্তি দিয়ে সেটাকে বিবেচনা করলে ভুল হবে। তবে চীনাদের যেটা স্বভাবজাত বলবো, যে তারা যেখানে যান বা যেখানে ইয়ে করেন, তারা একটা সাবস্ট্যান্টিভ কিছু নিয়ে আসতে চান বা কিছু পেতে চান। এবং সেজন্য ওনারা যখন চীনের প্রধানমন্ত্রী এসেছিলেন, বেগম খালেদা জিয়া যখন দ্বিতীয়বার
প্রধানমন্ত্রী হয়েছিলেন, তখন আমার মনে আছে আমরা 10টা চুক্তি সই করেছিলাম। তো এবারও তারই কাছাকাছি কতটা জিনিস মানে সব মিলে সমঝোতা, হ্যাঁ। চুক্তি, সমঝোতা, স্মারক সবকিছু সব মিলে মিলে 17টির মধ্যে, হ্যাঁ। লোন নেয়া, সফট লোন পেয়েছিলাম তখন, এরকম ধরনের চুক্তি হয়েছিল। তো এইটা আমি মনে করি যে চীনের সাথে আমার যতদূর অভিজ্ঞতা, যে কোনো দেশের ডিপ্লোম্যাটিক আদান প্রদানের সময় মানে এই ধরনের সফর হলে তখন চুক্তি হয়, অনেকগুলো চুক্তি তারা করে, কারণ তারা ওইটাকে খুব সাবস্ট্যান্টিভলি দেখে যে তারা কিভাবে একটা সম্পর্ককে সমৃদ্ধ করতে পারে। আর চুক্তির মাধ্যমে যেসব জায়গায় তারা আসবে, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট বলেন বা বিনিয়োগ বলেন, এগুলাতে যখন তারা আসবে তখন সেখানে মানে সম্পর্ক গাঢ় হবে। এটাই এই আলোচনার মধ্যে আমরা একটি বিষয়ও দেখছিলাম যে অর্থনৈতিক করিডোর বাংলাদেশ থেকে মিয়ানমার পর্যন্ত, যে এই যে অর্থনৈতিক করিডোর, এই করিডোরের আসলে সম্ভাবনা কিংবা সুযোগ বাস্তবতা কতটুকু, যে মিয়ানমার হয়ে চায়না পর্যন্ত? এটা কিন্তু নতুন প্রস্তাব না, এটা বেগম খালেদা জিয়ার সময় প্রথম তারা প্রস্তাবটা দিয়েছিলেন। সেটা মানে পাবলিক ডোমেইনে এসেছিল কিনা আমার খেয়াল নেই, তবে আমরা দেখেছি সেই প্রপোজালটা তখন। সেই সময় হয়নি, কারণ মিয়ানমারের অভ্যন্তরীণ তখন অনেক গন্ডগোল হচ্ছিল। আপনাদের যে নির্বাচিত প্রধান ছিলেন সুচি, ওনার ব্যাপারে কিছু ইয়ে ছিল, মানে ওদের অভ্যন্তরীণ ব্যাপারে তারা একটু নড়বড়ে অবস্থায় ছিল, সেজন্য তারাই চায়না প্রপোজাল দিয়েছিল, কিন্তু মিয়ানমার তখন রাজি হয়নি। মিয়ানমারের সেই অবস্থার কি কোনো পরিবর্তন দেখেন আসলে? এখনো তো আমাদের সাথে মিয়ানমারের যে মূল সংকট রোহিঙ্গা, সেই সংকটের তো সমাধান এখনো হলো না, যদিও চায়নার পক্ষ থেকে বলা হয়েছে যে বাংলাদেশ চাইলে বৈঠকে বসার জন্য তারাও চেষ্টা করবে কিংবা সেই রকম সুযোগের জন্য তৈরি করবে। কিন্তু এই সমস্যা সমাধানের আগে কি এই ধরনের অর্থনৈতিক করিডোর বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে যাওয়া যে পথটির কথা বলা হচ্ছে, করিডোরটা হলে তো আমরা শুধু না, মিয়ানমারও লাভবান হবে, সেও এখান থেকে মুনাফা লুটবে। মানে আপনার জায়গা দিয়ে যখন একটা রাস্তা যাবে, আপনি সেটার মধ্যে একটা রেন্ট সিকিং এর ব্যাপার আছে, তো সেইগুলো যখন হয়, সুতরাং মিয়ানমার আর চায়নার মধ্যে একটা, আমার বিশ্বাস যে একটা আলাপ আলোচনা নিশ্চয়ই হয়েছে, তার ভিত্তিতেই চীন আমাদেরকে এই প্রস্তাবটা দিয়েছে যে তারা মধ্যস্থতা করতে রাজি আছে বা একসাথে ইয়ে করে সমস্যা সমাধানের দিকে এগিয়ে নিয়ে যেতে রাজি আছে। সুতরাং আমার মনে হয় মিয়ানমার এটাই আপত্তি করবে না, মিয়ানমার বরঞ্চ চীন বললে, কারণ মিয়ানমারের একমাত্র বন্ধু বলবো না, কিন্তু সবচেয়ে বড় সাপোর্টার হচ্ছে চায়না। চায়না বলছে এটি অর্থনৈতিক করিডোর, আর আমেরিকা এর আগে বলেছে মানবিক করিডোর। দুটোর মধ্যে সেই সুযোগটা কি আছে আসলে? না, এটা মানবিক করিডোর তো না, এটা অর্থনৈতিক করিডোর হিসাবেই ওই সময়ও কথা হয়েছিল। আলটিমেটলি তো করিডোর, হ্যাঁ, সরি, মানবিক করিডোর বলেন আর অর্থনৈতিক করিডোর বলেন, করিডোর তো না, কিন্তু দুটার মধ্যে তফাৎ আছে। মানবিক করিডোর বলতে এখন সে যদি এটা যদি অন্য ধরনের কোনো ইয়ে আছে, ইন্টেনশন থাকে, সেটা বলা মুশকিল। কিন্তু অর্থনৈতিক হলে এটা একটা বড়সড় একটা কন্ট্রিবিউশন থাকবে, ইকোনমিক ডেভেলপমেন্ট অফ মিয়ানমার, ইকোনমিক ডেভেলপমেন্ট আমাদের ইত্যাদি। চায়নার তো ইকোনমিক ডেভেলপমেন্টের প্রশ্ন না, তাদের হলো যে বাণিজ্যের জন্য, এবং তাদের জন্য এই যে করিডোরটা আসলে বঙ্গোপসাগরকে ব্যবহার করা, উদ্দেশ্য তো হচ্ছে বঙ্গোপসাগর, ওখানে পোর্টে তারা যাতে ইয়ে করতে পারে। কারণ ইদানিংকালে হরমুজে যে ঘটনা ঘটেছে, এই ধরনের একটা ঘটনা যদি চায়নার অন্য প্রান্তে হয়, তাহলে যদি প্রণালী বন্ধ হয় কোথাও, তাহলে তো তাদের ব্যবসা বাণিজ্য সবকিছু এফেক্টেড হবে। তো তাদের জন্য এই করিডোরটা কিন্তু ইম্পর্টেন্ট। সুতরাং চীনের জন্য ইম্পর্টেন্ট, আমাদের জন্য ইম্পর্টেন্ট, মিয়ানমারের জন্য। জনাব মাকসুদ কামাল, আপনার কাছে কি মনে হয় এই যে মানবিক করিডোর আর অর্থনৈতিক করিডোর পার্থক্য আসলে কোথায় দেখেন? শুনেন, পার্থক্য উনি তো বললেন এটা জিনিসটা, আসলে মানবিক করিডোর কি, এখান থেকে কি মানবিকভাবে আমরা কিভাবে তাদেরকে উপকার করব অথবা আমাদের জন্য উপকার হবে, এখানে তো মানবিক কোনো বিষয় নাই। কিন্তু উনি শেষে বললেন যে বঙ্গোপসাগরের একটি অংশ ব্যবহার করা, ওটা তো আছেই। এখন ওটা তো মানবিক, ওটা হলে তো অমানবিক ঘটনা ঘটে যাবে, ওটা কি মানবিক হবে? তো আসলে মূল ঘটনাটাই আমি বলি আপনাকে,
এখানে এই মুহূর্তে করিডোরের কোনো অর্থ হয় না। আপনাকে রাজনৈতিক ভূরাজনৈতিক অবস্থাটা ব্যাখ্যা করতে হবে যে আমাদের সঙ্গে যে ওদের যে সীমান্তটা, এই সীমান্ত এলাকাটা তো আর মিয়ানমার গভর্নমেন্টের নিয়ন্ত্রণ এখন নাই, এটা পুরোটাই তো আরাকানদের হাতে। কাজেই আমার তখন মনে হয় যে মিয়ানমার গভর্নমেন্টের সঙ্গে আলোচনা বসাই দিলে মিয়ানমার কি করবে? মিয়ানমার যখন বলে আমি রোহিঙ্গাদের ফেরত দিতে চাই, মিয়ানমার নিবে কোন দিক দিয়ে? প্লেনে করে নিয়ে যাবে নাকি? এখন আমার তো মনে হয় পুরো জিনিসটাই এখন আরাকানদের হাতে চলে গেছে, কিন্তু এই আমাদের এই সীমান্তটা। আমি আপনার সাথে আমি আপনার সাথে একমত, কিন্তু আরাকানও কিন্তু চীনকে মানে ইগনোর করতে পারছে না, করতে পারবে না, এবং ইগনোর করার চেয়ে বড় কথা আরাকানকে তার দরকার। কিন্তু এখন এই প্রশ্নটা হলো যদি করিডোরটা হয় তাহলে আরাকানও কিন্তু অনেকভাবে লাভবান হবে। আরাকানের লাভটাই, আরাকান আর্মির লাভটাই বেশি হবে। হ্যাঁ, এক্স্যাক্টলি, ওদের লাভটাই বেশি, কারণ ওদের যে সমস্ত আপনার বিভিন্ন রকম সরবরাহ মানে অস্ত্র সেই পুরনো প্রশ্ন থেকেই যায়, মিয়ানমার সরকার আসলে এতে এগ্রি করবে কিনা। এর আগে আপনি যেটি বলছিলেন, এর আগেও যখন প্রস্তাব করা হয়েছিল, মানে এই করিডোরের প্রশ্ন, তখন তো মানে আরাকানের গন্ডগোল ছিল, কিন্তু আরাকানের গন্ডগোলের চেয়ে বেশি ছিল অভ্যন্তরীণ যেটা আপনার ডেমোক্রেটিক ট্রানজিশনের ব্যাপারটা ছিল ওই সময়। এখন তো ভিন্ন ধরনের একটা এসছে, সেই জন্য। আর এখন কিন্তু আরেকটা জিনিস, এখন কিন্তু চাইলেও মানে এখানে কিন্তু আরাকানের, যদি আরাকানের উপর চীনের প্রভাব আছে, কিন্তু চীন তো এটা অফিসিয়ালি কিছু বলতে পারবে না, সে তো অফিসিয়ালি তাদেরকে রিকোয়েস্ট করতে পারবে না। মানে আরাকান তো স্বাধীন দেশ না, স্বাধীন দেশ, এইটাই বলছি, অফিসিয়ালি সে বলতে পারবে না। তো না, অফিসিয়ালি বলতে পারবে না, কিন্তু একটা সমঝোতা তো অনেক রকমের সমঝোতা হতে পারে, সেটা ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। Welcome to Salt Bay. অফিসিয়ালি। এখন আপনি তার মানে এটা অনেক নদী কিন্তু হামাসকে তো আপনি অফিসিয়ালি কিছু বলতে পারেন না। বিভিন্ন স্ট্র্যাটেজিক বিষয় রয়েছে। এর বাইরে আমাদের জন্য সবচেয়ে বড় কনসার্ন এখন যেটি রোহিঙ্গা ইস্যু। রোহিঙ্গা ইস্যুতে চায়নার একটি বড় ভূমিকা সবসময় আশা করেছে বাংলাদেশ। এখন এই সফরে যে ধরনের আশ্বাসের কথা বলা হয়েছে, তাতে কি আসলে এই যে রোহিঙ্গাদের ফেরত নেবার ক্ষেত্রে কোনো ধরনের আশার আলো দেখেন? আমি যদি আপনাকেই জিজ্ঞেস করি, ফেরদৌস আপনাকে। একটু আগে যে আলোপ হলো সেটা মানে এই রোহিঙ্গারা তো আরাকানের, এখন মিয়ানমারের সাথে কথা বলে মিয়ানমার নিলে মিয়ানমারের ভিতরে নিতে হবে। আরাকানের এই রোহিঙ্গাদেরকে যে আরাকানে আপনারা আমরা ফিরিয়ে দিতে পারবো, এই সম্ভাবনা খুবই ক্ষীণ এখন। এটা হয়তো 10 বছর আগে হতে পারতো, কিন্তু এখন এই পরিস্থিতিতে চীন সেই প্রস্তাব দিলেও চীন সেটা বাস্তবায়িত করতে পারবে না। একমাত্র যদি মিয়ানমারের এদেরকে মানে রাখাইনদেরকে যদি মিয়ানমার নিয়ে যায়, অন্য কোথাও তাদেরকে করে, তাহলে সেটা সম্ভব। কিন্তু আরাকানে যাওয়া এখন আমার মনে হয় না এটা একটা বাস্তব চিন্তাধারা। তার মানে মাকসুদ কামাল, আমাদের এই যে রোহিঙ্গা যে সমস্যা, এই সমস্যাটা আরো দীর্ঘায়িত হচ্ছে, এর কোনো সমাধানের আশা করার সুযোগ নেই, আসলে কোনো সুযোগ না। আমি আমার মানে যতটুকু দৃষ্টি যায় আর কি, এর মধ্যে দেখি না। কারণ আরাকান আর্মির কাছেও কিন্তু রোহিঙ্গারা খুব একটা মানে সমাদৃত চরিত্র না, কিন্তু ওরাও এদেরকে অপছন্দ করে। কাজে এদেরকে কেউ নেবে আর কেউ না নিলে আমি যাদের ঠেলে পাঠাতে পারবো, এটা সম্ভব না। এটা আসলে আমাদের নিয়তি এখন, বুঝছেন? রোহিঙ্গারা আমাদের নিয়তি, এটা আমরা সুযোগ, উনি যেটা বললেন, সুযোগ আমরা হারিয়েছি। সুযোগ আগে ছিল এক সময়, বাট সেই সময় আমরা হারাইছি। তখন কেউ বোধ হয় কি পুরস্কার পাবে এরকম ভাবছিল, ভাইবা নিয়ে তাদেরকে আসতে দিয়েছিল। এখানে অবশ্য রাজনৈতিক ম্যাচুরিটির ব্যাপার আছে, চিন্তা ভাবনা করার রাজনৈতিক। কারণ রোহিঙ্গারা যখন আসলো, তখন আপনাদের খেয়াল থাকবে আমাদের পররাষ্ট্রমন্ত্রী গেলেন ওখানে মিয়ানমারে কি করতে। এটা তো মনে হয়েছিল তখন যে উনি ওইটাকে বাধা দেওয়া বা ওইরকম একটা বড় স্ট্রং বক্তব্য না দিয়ে ওনারা গেলেন চাল কিনতে। একবার তো চাল কিনতে গেলেন, বোধহয় পররাষ্ট্র সচিব আর পররাষ্ট্রমন্ত্রী দুজন গিয়েছিলেন একসাথে। তো এইগুলো কয়েকটা মিসস্টেপস আমাদের হয়েছে, এবং সেখান থেকে এখন এতদিন পরে এখান থেকে ব্যাকট্র্যাক করা সহজ না। মানে আমাদের এখনকার যে নির্বাচিত সরকার, এটা কিন্তু একটা সমস্যা মানে নিয়ে জন্মেছে, একদম দীর্ঘমেয়াদী একটা সমস্যা। এখানে না, আমি আর একটা কথা বলি আপনাকে, এখানে কিছু মানে আপনার মানে পলিটিক্স আছে এবং আপনার কিছু মানবিক ব্যাপার আছে। দেখেন, আমরা কি বিহারিদেরকে ফেরত দিতে পারছি? কখনো তো পাই নাই।
সংখ্যা তো অল্প কিছু ছিল, পাইনি কেন? ওরাও কিন্তু এখন ওখানে গেলেও ওরা যে কিন্তু ওখানে আর সেট হতে পারবে না। তো আপনি এই মানে রোহিঙ্গা যারা আছে এদেরকে আপনি ফেরত পাঠাইলো, এরাও এখন যেতে যাবে না। এরা এখানে যে আরাম পেয়ে গেছে, এই আরাম রেখে উনি যাবে, মাথা খারাপ হয়েছে আপনার। এখানে পরিশ্রম করতে হচ্ছে না, সেই প্রসঙ্গটাই নিয়ে আসতে হচ্ছে। এর বাইরে আমি যদি আবার আরেকবার পেছনের দিকে যাই, যে চায়না সফরে আমরা সামরিক সক্ষমতা বৃদ্ধির দুই দেশের এক ধরনের আলোচনা ছিল যে এখানে একটি চুক্তি হতে পারে, এবং তার আগ থেকে আমরা দেখছিলাম যে 24টি J-10 CU মাল্টিরোলার যে যুদ্ধবিমান কেনার কথা ছিল কিংবা আলোচনা ছিল, সেটিও কিন্তু 24টি J-10 CU মাল্টিরোলার যে যুদ্ধবিমান কেনার প্রসঙ্গটিও সামনে এসেছিল, এবং এটিও এই আলোচনা যে তার মধ্যে কিন্তু স্পষ্ট হয়নি। আমি যদি ভুল না করি, যেটি আমেরিকার সঙ্গে যে বাণিজ্য চুক্তি হয়েছে সেখানেও এই প্রসঙ্গটি ছিল, যদি আমেরিকার বাইরে তৃতীয় কোনো দেশের সাথে এই সামরিক সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে বাংলাদেশ কোনো পার্চেজে যায়, সেই ক্ষেত্রে আলোচনার সুযোগ তাদের সঙ্গে করতে হবে। তো সেই বিষয়টি কি এখানে আসে আসলে এই ধরনের বড় পার্চেজের ক্ষেত্রে? আমেরিকার সাথে যে চুক্তি হয়েছে সেই চুক্তিটা তো অস্বাভাবিক একটা চুক্তি হয়েছে, কারণ যে সরকার করেছে সেই সরকারের কোনো রাজনৈতিক ইয়ে ছিল না, ভিত্তি ছিল না। সেই সরকারের কোনো এখতিয়ার ছিল না সেই চুক্তিটা করার। সুতরাং সেই চুক্তির ভিত্তিতে কি বলেছে সেটা এই সরকার যে মানতেই হবে। এবং কিন্তু আরেকটা জিনিস যেটা আমেরিকার সাথে ওই চুক্তি ছাড়াও চীন এখন কিন্তু বিশ্বে একটা বড় রাজনৈতিক শক্তি হিসাবে নিজের মানে সুপরিচিত হয়ে গেছে। ইরানে যেরকম তারা সাহায্য করেছে, যেটা এখন বেরিয়ে আসছে, এবং পরবর্তীতে যেমন এই যে আলোচনা চলছে আন্তর্জাতিকভাবে যে ডলারের ইভ্যালুয়েশন, তো সেই সব জায়গায় যদি এখন চীন অর্থনৈতিকভাবে ওইসব আমেরিকাকে চাপে ফেলে, তখন মার্কিন যুক্তরাষ্ট্র এই চুক্তির উপরে এতটা ইয়ে করবে কিনা সেটা সন্দেহজনক। আর চীনের সাথে আমাদের কিন্তু মিলিটারি ইয়ে কিনা এটা অনেক পুরনো সম্পর্ক, এটা নতুন কিছু না। সুতরাং এটা মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে, এবং জানি না এই সব আমাদের যে সাথে যে চুক্তি হচ্ছে সেটা কংগ্রেসে কোনো সময় গেছে কিনা, কংগ্রেসে সেটা নিয়ে আলোচনা হয়েছে কিনা, এগুলোও ব্যাপার আছে। মার্কিন যুক্তরাষ্ট্র বাধা দিতে হলে কিভাবে বাধা দিবে? চীনের সাথে যুদ্ধে যাবে না আমাদের সাথে যুদ্ধে যাবে? মানে আপনার বাধা দিতে হলে তো আর নানা ধরনের, যেটা হবে যে আপনার শুল্ক 37% করে দেবে, যুদ্ধ করার দরকার নেই। কি করবে? ট্যারিফ 37% বাড়িয়ে দেবে। ট্যারিফ 37% বাড়াবে, কিন্তু জিনিস কতটা নেয় আমাদের কাছ থেকে ভবিষ্যতে সেটা দেখেন। আমাদের সক্ষমতার ব্যাপার এখন আর বাড়াতে পারবো না, আমি বলি আপনাকে। তার এই ধরনের মার্কিন প্রেসিডেন্টের এই ধরনের হুট করে এত ট্যারিফ বাড়ানোর যে আইনগত বৈধতা নাই, এটা অলরেডি যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিয়েছে। আমরা কিন্তু তখন আমরা যখন আমরা চুক্তিটা করি, যে আমরা বাহাদুরি করেছি আমাদের পররাষ্ট্রমন্ত্রী এবং বাণিজ্যমন্ত্রী, যে আমরা এটা 19% নামিয়ে আনতে পেরেছি, এই চুক্তিটা না করলে পারতাম না। এটাও একটা মিথ্যা জুজুর ভয়, মানে একদিকে জুজুর ভয় আর একদিকে ভুয়া জুজুর ভয়। এটা এই কারণে যে এরই মধ্যে কিন্তু তখনই কিন্তু আপনার অলরেডি আমেরিকান সুপ্রিম কোর্ট বলে দিছে যে এটার করার কোনো এরই প্রায় ইয়ে নাই। এখন কোনো দেশের সঙ্গে কিন্তু এরকম বাড়তি ট্যারিফের যে এটা উনি বলেছিলেন প্রথম দিন, তো ওইটা কিন্তু বাস্তবায়ন হচ্ছে না, কোনো দেশের সঙ্গে হচ্ছে না। কাজে আমাদের অত ভয় পাওয়ার কোনো কিছু ছিল না আসলে। আমরা এই চুক্তিটা না করলেও আমাদের ট্যারিফ বাড়তো না, কিন্তু চুক্তিটা তো হয়ে গেছে। যাই হোক, এই আলোচনা হয়েছে, এই চুক্তি কি এখনো বাস্তবায়িত হয়েছে? তো আপনার ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের একটা বক্তব্য থাকবে এখানে, চুক্তি তো মানে তাহলে তো না, বাস্তবায়ন হতে পারবে না। তো এটা তো দুটো জিনিস আছে। এক তো হলো যেটা উনি বললেন যে আমেরিকান কোর্টই বলে দিয়েছে যে এটা অস্বাভাবিক, এরকম করা যাবে না। আমি এই প্রসঙ্গ নিয়ে আরেকবার একটু আলোচনা করতে চাই, তার আগে একটু বিরতিতে যেতে চাই। দর্শক, এই মুহূর্তে ছোট্ট একটি বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে আলোচনা আবারও এখান থেকে শুরু করতে চাই।
আবারও স্বাগত নির্বাচিত খবরে। যে বিষয়টিতে আলোচনায় ছিলাম, আলোচনার আগায় নেওয়ার স্বার্থে আমি একটু প্রশ্নটা আরও একবার করতে চাই যে বাংলাদেশের স্বার্থ এবং যে কোনো দেশের সাথে বাণিজ্য কিংবা অন্যান্য চুক্তির ক্ষেত্রে আমেরিকার সাথে যে বাণিজ্য চুক্তি সেটি প্রতিবন্ধকতা হিসেবে সামনে দাঁড়াতে পারে কিনা, মাকসুদ কামাল ভাই আপনার কাছ থেকে একটু প্রশ্নটি। চুক্তি যদি বাস্তবায়িত হয় অবশ্যই দাঁড়াতে পারে, কারণ ওই চুক্তির মধ্যে এরকম ক্লজ আছে যে যে জিনিসগুলো আমেরিকা বিক্রি করে সারা দুনিয়াতে, সেই জিনিসগুলো যদি আমরা অন্য কোনো দেশ থেকে কিনতে চাই তাহলে আমাদের দেখতে হবে যাতে নাকি আমেরিকার ব্যবসার ক্ষতি না হয়। এটা স্পষ্টভাবে লেখা আছে, এই ধরনের বিষয় ওই চুক্তিতে আছে। কিন্তু আমি যতটুকু বুঝি জিনিসটা, দেখেন আমি বলি আপনাকে, যুক্তরাষ্ট্রের এই চুক্তিটা যে ভালো এটা বাংলাদেশে কিন্তু একমাত্র আমি দুজন লোককে বলতে শুনছি। একজন হলো বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত, আরেকজন হলো আমাদের পররাষ্ট্রমন্ত্রী। উনি সংসদে বলার চেষ্টা করেছেন এটা করলে আমরা নাকি খুব ভালো হবে, আমাদের দেশ আমেরিকা হয়ে যাবে এই কথাটা বলে নাই, তবে অনেক উন্নতি করবো আমরা, এটা বলেছি উনি। আমাদের পোশাক ওখানে নাকি বিনা শুল্কে ঢুকতে পারবে যদি আমরা ওনাদের তুলাটা কিনি। এই লোকটা মানে আসলে মাঝে মাঝে আমার সন্দেহ হয় যে উনি তো সন্দেহ মানে আমি আগেও বলেছিলাম উনি আসলে সম্পূর্ণ বাংলাদেশি কিনা এটা নিয়ে আমার সন্দেহ আছে। উনি আমেরিকার পারপাস সার্ভ করার জন্য এখানে প্ল্যান্টেড হয়েছে আর কি। যাই হোক, তো উনি তো এবার চীন সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন, জি, যদি এই ধরনের কোনো সমস্যা হতো তাহলে তো উনি ওখানে বলতেন। কিন্তু সমস্যাটা হলো কি হবে কি হবে না এটা আমরা এখন বুঝবো না এখানে আমাদের সঙ্গে চীনের কোনো এরকম চুক্তি হয়নি। যখন হবে তখন দেখা যাবে আমেরিকা কি বলে, কারণ আমেরিকা তো জুন মাস পর্যন্ত দেখলাম যে রাশিয়া থেকে তেল কিনতে পারার অনুমতি দিয়েছে। আবার যদি অনুমতি না দেয় তাহলে কী হবে আমি বলতে পারবো না। তো এগুলো তো রয়ে গেছে আসলে এই সমস্যাগুলো। আমেরিকার সঙ্গে আমাদের চুক্তিটা ভালো হয়নি, কোনো বিবেচনাতেই ভালো হয়নি। কিন্তু উনি বলে যাচ্ছেন, আমাদের সরকার কি বুঝতেছে সেটাও বলতে পারবো না, ওনারা তো নিশ্চয়ই ভালো বুঝবেন, দেশ চালান। তবে একই প্রশ্ন আমি একটু আপনার কাছেও করতে চাই যে এই যে বাংলাদেশের স্বার্থে যদি বাংলাদেশ অন্য কোনো দেশের সঙ্গে বাণিজ্য কিংবা অর্থনৈতিক কিংবা অন্যান্য চুক্তি করে, সেই ক্ষেত্রে এই আমেরিকার সাথে যে বাণিজ্য চুক্তি সেটি প্রতিবন্ধকতা হিসেবে সামনে আসবে কিনা? আসলে আমেরিকার সাথে যে চুক্তি সেটা খুব ভালো করে ইয়ে করে দেখিনি, কারণ হলো যে এই চুক্তিটা একটা লবসাইটেড চুক্তি প্রথম থেকেই দেখা গেছে, এবং এটার যে আপনার আইনি ভিত্তিটা শক্ত না, এটা প্রথম থেকেই বোঝা গেছে। তো সেটা না খুব ইয়ে না। কিন্তু অন্য দেশের সাথে চুক্তি করতে গেলে বাংলাদেশ একটা স্বাধীন দেশ, কি করবে আমেরিকা আমাদেরকে? আর আমেরিকা যদি আমাদের কাছ থেকে না নেয় তাহলে কি আমরা একেবারেই মানে ধরেন যদি আমরা তো বেসিক্যালি যে আমেরিকায় যেটা রপ্তানি হয় সেটা হলো গার্মেন্ট ইন্ডাস্ট্রিজের জিনিস, এর চেয়ে বেশি তো আর আমরা এমনিও আমাদের রপ্তানির বেসটা খুবই ছোট। সুতরাং অন্য দেশে যদি আমরা অন্য কিছু রপ্তানি করতে পারি খুব ভালো হয়। আমরা যদি প্রথম হলো আমাদের রপ্তানি বেসটাকেই বাড়াতে হবে, সেই জায়গায় অনেক বড় করতে হবে, যেটা আমরা আশা করি এই সরকার করতে পারবে। যেগুলোর জন্য আপনার দেশ থেকেও ইনভেস্টমেন্ট লাগবে, বাংলাদেশেরও ইনভেস্টমেন্ট লাগবে, সেগুলো করতে হবে। করলে পরে তারপরে অন্য দেশের সাথে চুক্তি করতে হলে কিন্তু WTO রুলস মেনে করতে হবে। যেই সব দেশের সাথেই চুক্তি করেন না কেন, সেটা ট্রেডের চুক্তি কিন্তু WTO ট্রেড মিল, তো ওইটা WTO রুলসের ভিত্তিতে হতে হবে। এই চুক্তি কি হয়েছে সেটা তো আমরা আসলে জানি না। এখানে বা WTOর কোনো আইন মানে বিরোধী হয়েছে একেবারে এই প্রসঙ্গের শেষ দিকে আমি একটু ছোট্ট করে আপনার একটা প্রতিক্রিয়াও নিতে চাই যে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম দেশের বাইরের সফর মালয়েশিয়া এবং চায়না, ছোট্ট করে যদি মূল্যায়নটি করেন যে এই সফরে বাংলাদেশের প্রাপ্তি কিংবা প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের যে প্রাপ্তির জায়গাটা। সবচেয়ে বড় প্রাপ্তি হলো যে রেকগনিশন, এই নতুন সরকারের রেকগনিশন। দুইটা দেশের জন্য গিয়ে ভিজিট করলে এবং সফরগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে, যেটুকু আমরা দেখেছি আপনাদের বদৌলতে খুব সুন্দর সফর হয়েছে। সেই জন্য আমি মনে করি যে এটা একটা মানে বিশ্বের সাথে বাংলাদেশের নতুন সরকারের সম্পর্কের দুয়ার। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। Welcome to Salt Bay. খুলেছে এবং এখানে আমাদের যে কথা একটু আগে মাসুদ কামাল সাহেব বলেছেন যে ভারতের সাথে সবসময় আমরা ধারণা করেছি ভারতের সাথে হবে, এটা যে হয়নি, এটা আমাদের জন্য কিন্তু একটা বিশাল অর্জন। আমি বলবো যে ভারতকে আমরা
ভারতের এখন নির্বাচন চলছে, আরও নির্বাচন সামনে আছে, ইত্যাদি ইত্যাদি। এখন আমাদের ভারতের সাথে কি আলাপ আলোচনা হবে যেটা শক্ত ভিত্তিতে দাঁড়াতে পারবে, বা ভারতের নির্বাচন শেষ হোক। কিন্তু এটাও একটা কথা মনে রাখতে হবে যে ভারতের সাথে আমাদের সম্পর্ক কিন্তু ভালো রাখতে হবে। আমাদের পানি চুক্তি নবায়নের কিন্তু ডিসেম্বরের 24 তারিখ বোধহয় শেষ হয়। তো সেটা করতে হবে, এবং অন্যান্য জিনিসও আছে। প্রতিবেশী দেশ হিসাবে যেসব আমাদের আদান প্রদান আছে, যে বাণিজ্য আছে, এটা তো চলমান রাখতে হবে। সুতরাং ওই দিক দিয়ে ঠিক আছে যে মালয়েশিয়া এবং চীন আগে করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের পরে এখন চীনই একটা পরাক্রমশীল, কি বলে এটাকে, তো মোস্ট ইম্পর্টেন্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড এখন এইভাবেই তো দাঁড়িয়েছে, এবং সুন্দরভাবে সবকিছু আছে। চীন কিন্তু এই যে মধ্যস্থতা, মধ্যপ্রাচ্যে যে মধ্যস্থতা ইরানের সাথে, এটার পিছনে তো আসলে চীনই ছিল, ফোর্সটা তো চীন ছিল। পাকিস্তান করেছে মধ্যস্থতা, ওমান করেছে, এগুলো তো হলো বাহ্যিক দিকটা আমরা দেখছি, কিন্তু ভিতরের কথা এটা তো চীনের উৎসাহে হয়েছে। সুতরাং চীন একটা বিশাল শক্তি, এটাকে অ্যাভয়েড করে লাভ নেই। মাকসুদ কামাল ভাই, আপনার কাছেও একই প্রশ্ন করতে চাই, মালয়েশিয়া এবং চায়না সফর কিভাবে মূল্যায়ন করবেন আসলে, ছোট্ট করে যদি বলেন। আমার বোঝানো এটা একটা ভালো উদ্যোগ, এবং এই সরকারের যে স্বাতন্ত্র্য একটা পরিচয়, এটা এই সরকার প্রধান এটা দেখাতে পেরেছে, এবং খুব গোছানো ছিল। শেষ মুহূর্তে দেখলাম যে পানি সম্পদ মন্ত্রীকে উনি ডেকে নিয়ে গেলেন, উনি তো প্রথমে ছিলেন না, চীনে ওনাকে নিয়ে গেলেন। তার মানেটা কি, উনি ওইটাও একটা মেসেজ দিতে চেয়েছেন যে আমরা পানি সম্পদ বিষয়ক কিছু কাজকর্ম করতেছি। জি, এটাও আমি মনে করি, দেখেন অনেক সময় হয় কি যে একজনের সঙ্গে সম্পর্ক করে আরেকজনকে একটা বার্তা দেওয়া, জি, এটাও কিন্তু কূটনীতিতে খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। জি। তো আমার মনে হয় যে এই বিষয়টা বোধহয় হয়েছে এখানে, এবং পরবর্তী সময় কি হয়, আমি কিন্তু শুরুতেই বলেছিলাম যে চুক্তি হলো কি হলো না এটা আমার কাছে খুব একটা গুরুত্বপূর্ণ নয় এই সময়। যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো উনি সফরটা ঠিকঠাক মতো করতে পেরেছেন। দেখেন ডক্টর ইউনূস তো ছিলেন, ওনারও একটা আন্তর্জাতিক পরিচিতি আছে, আন্তর্জাতিক খ্যাতি আছে, কিন্তু ওনার মানে এই 18 মাসে, আমি মনে করি এই 18 মাসে উনি এই ধরনের কোনো সফর করতে পারেননি। সফর করেছেন বেশ কিছু। এই ধরনের বলছি আমি, এই মাপের সফর উনি 18 মাসে করতে পারেননি। উনি ওনার পার্সোনাল ট্যুরে গেছেন, অমুক গেছেন, তমুক গেছেন, এনজিও ব্যক্তিত্বের মতো করে গেছেন, ব্যক্তিগত পুরস্কার আনার জন্য গিয়েছেন। উনি তো ওনার মানে মানে ইংল্যান্ড সফরটা তো আমি মনে করি অপমানজনক ছিল। বসেছিলেন, তারপরে এক পর্যায়ে ইংল্যান্ডের প্রাইম মিনিস্টার বলছেন উনার সঙ্গে দেখাই করবেন না। এর চেয়ে তো বেজ্জতি আমরা খুব কম হয়েছি এই জাতি হিসাবে। তারপর উনি রাজার কাছ থেকে কি পুরস্কার নিয়েছেন কি নেননি, এই সমস্ত কাহিনী নিয়ে আলোচনা। তো ওরকম তো না, এটা তো মনে করেন দুইটা দেশে গেছে, দুই দেশেরই আপনার হেড অফ গভর্নমেন্ট তারা ওনার সঙ্গে বসেছেন, কথা বলেছেন। আমি মনে করি এটা খুবই মানে একটা সফল সফর হয়েছে। যে আমরা একটু ভিন্ন একটি সংবাদ নিয়ে একটু আলোচনা করতে চাই। বর্তমান সরকারের মধ্যে বিরোধী মত দমনের কোনো আচরণ দেখা গেলে সমবেতভাবে তা প্রতিরোধের আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে মায়ের ডাক নামে একটি সংগঠনের আয়োজনে গুম প্রতিকার ও পুনর্বাসনের অধিকার বিষয়ে জাতীয় সংলাপে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আগামী অর্থ বছরে বাজেট থেকেই গুমের শিকার পরিবারগুলোকে ভাতা চালু করা হবে, অর্থাৎ পরিবারগুলোর জন্য ভাতা দেয়া শুরু করা হবে। প্রতিবেদন আছে, প্রতিবেদনটি একটু দেখে আসতে চাই। ছোট্ট একটা সেল যেখানে ভালোভাবে দাঁড়ানো যায় না, বসলে বাবাকে ছাড়াই কেটে গেছে লামিয়ার 13টি বছর। কান্নাজড়িত কণ্ঠে লামিয়া বলছিল কোনো স্মৃতি নেই তার বাবার সাথে। 2013 সালে রাজধানীর শাহিনবাগ থেকে গুমের শিকার হওয়া স্বেচ্ছাসেবক দলের নেতা কাউসার হোসেনের কন্যা লামিয়া এখন কৈশোরে পা দিয়েছে। নির্যাতনের শিকার ব্যক্তিদের সমর্থনে আন্তর্জাতিক দিবস উপলক্ষে সকালে মায়ের ডাকের আয়োজনে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে লামিয়ার মতো অনেকেই দুঃসহ স্মৃতির কথা তুলে ধরেন। এক সংসদ সদস্যের সাথে তারা 3 জন দেখা করার জন্য আজকে 1.5 মাস যাবৎ ঘুরে বেড়াচ্ছে, তার দেখা করার জন্য, কথা বলার জন্য সময় পাচ্ছে না, তখন কিন্তু কষ্ট লাগে। এই আয়োজনে অংশ নিয়েছিলেন দীর্ঘ সময় গুম হয়ে পরে ফিরে আসা কয়েকজন সংসদ সদস্য। যারা এর সাথে জড়িত ছিল তাদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং আমরা যারা ভিকটিম আছি তাদের একটি রাষ্ট্রীয় স্বীকৃতি। নাম্বার 2, রিপারেশন অথবা ক্ষতিপূরণ। তারা যেন অর্থনৈতিকভাবে আরেকজনের কাছে মুখাপেক্ষি না হতে হয়, এতটুকু দায়িত্ব কি সরকার নিতে পারে না? আমরা কেউ হয়তো সংসদ সদস্য হয়েছি,
হয়তো এটা পেয়েছি, কিছু পেয়েছি, কিন্তু আমরা যা হারিয়েছি সেটার কোনো বিনিময় হয় না, সেটার কোনো রিপ্লেসমেন্ট হয় না। আগামী 1 বছর গুম সংক্রান্ত 42টি মামলা নিষ্পত্তির আশ্বাস দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। আমাকে যদি আল্লাহ 1 বছর বাঁচিয়ে রাখে, এই 1 বছরের মধ্যে অন্তত মায়ের ডাকের যে গুম বা অপহরণের শিকার যে পরিবারগুলো, এই 1 বছরের মধ্যে সমস্ত বিচার আমি ইনশাল্লাহ শেষ করব। গুম হওয়া ব্যক্তিদের নিয়ে দেশে কোনো রাজনীতি জাতি দেখতে চায় না জানিয়ে গুম প্রতিরোধের লড়াইয়ে শেষ পর্যন্ত পাশে থাকার আশ্বাস দেন বিএনপি মহাসচিব। বিরোধী মত দমনে বিগত সরকারের মতো বর্তমান সরকারের মধ্যে কোনো আচরণ দেখা গেলে তা সমন্বিতভাবে প্রতিরোধেরও আহ্বান জানান তিনি। এটা একটা হিউম্যানিটির বিরুদ্ধে একটা ক্রাইম, মানবতার বিরুদ্ধে একটা অপরাধ। প্রকাশ্যে এদের বিচার হওয়া উচিত, শাস্তি হওয়া উচিত। আতঙ্কের কথা যদি আবার সেই ধরনের কোনো আচরণ দেখা যায়, আমাদেরকে সমবেতভাবে তার প্রতিরোধ করতে হবে। এ সময় চলতি বাজেট থেকেই গুমের শিকার পরিবারগুলোকে ভাতার আওতায় আনার কথা জানান বিএনপি মহাসচিব। যদি মুক্তিযোদ্ধাদের ভাতা দেওয়া হয়, জুলাই যোদ্ধাদের ভাতা দেওয়া হয়, তাহলে গুম হয়ে পরিবারগুলোকে কেন ভাতা দেওয়া হবে? অবশ্যই ভাতা দিতে হবে, এবং সেটা আমরা এই বাজেটেই তার প্রভিশন রাখার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। রহিম রুমন, ওয়ান নিউজ, ঢাকা। কামাল ভাই, আপনাকে দিয়ে শুরু করতে চাই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যে মূল কথা, যে যদি এই গত সরকারের মতো কোনো ধরনের আচরণ এই সরকারের দেখেন, সেই ক্ষেত্রে সমবেতভাবে প্রতিবাদ করে সেটি প্রতিরোধ করার জন্য এক ধরনের আহ্বান জানিয়েছেন। ইতিবাচক বাস্তবতা আসলে কতটুকু দেখেন? না, ওনার এই আহ্বানটা তো ভালো, মানে উনি নিজের কথাই তো বললেন যে আমরা যদি কোনো ভুল করি তাহলে আপনারা প্রতিরোধ করবেন। তো আমার কথা হলো কি, উনি তো সরকারের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, ওনার দলেরও উনি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। তো ওনারা সে ধরনের কাজ করবেন, এই ধরনের আশঙ্কা কি উনি ভাবছেন? ওনার মধ্যে কি সে ধরনের কোনো নমুনা উনি দেখতে পাচ্ছেন দলের মধ্যে যে হয়তো হতে পারে? কি ব্যাপারটা কি, উনি এই কথা হঠাৎ করে বললেন কেন? ভালো, এটা একদিক দিয়ে হয়তো মুখরোচক কথা, সবার হাততালি পাওয়া যাবে, পত্রিকাগুলি শিরোনাম করবে যে দলের মহাসচিবই বলছেন যে আমরা যদি কিছু করি আপনারা আমাদেরকে প্রতিরোধ করবেন। ভাইরে, একটা কথা বলি আমরা না খুব দুর্ভাগে যাচ্ছি, বুঝছেন? এই প্রতিরোধ করতে করতে এই পর্যন্ত হয়ে গেল, প্রতিরোধের আর শেষটাই। তো আমরা তো এইটা কি এতদিন পরে আশা করতে পারি না যেমন একটা সরকার আসবে, এই সরকার আমরা যা চাই, আমাদের যা প্রত্যাশা, সেটাই বাস্তবায়ন করবে। প্রতিবার আমরা চাবো, পাবো না, প্রতিরোধ করব, আবার যুদ্ধ করব, আবার রক্ত দেব, আবার অর্জন করব। ওই অর্জন করতে যেয়ে যারা যারা মারা যাবে তাদেরকে আবার একটা অনুদান দেব, আবার একটা কোটা করব। কতদিন করবেন ভাই এটা? কতদিন? ওনারা বলেন যে আমরা চেষ্টা করব, আমরা ভুল করব না। তো ভুল করার প্রস্তাব উনি কথা বলেন কোথায়? আমি তো ভয় পাই যে উনি বলতে চাচ্ছেন যে আমার ওনারা কি আবার গুম করবেন, যে গুমের প্রতিরোধের আমাদেরকে দাঁড়াইতে বলতেছেন। ওনাদের কি গুম করার মতলব আছে নাকি ভাই? আমি তো বুঝি না ব্যাপারটা কিছু। তো এই যাই হোক, এগুলি মুখরোচক কথা বলেন, বাট আমার কথাটা হলো কি, যে জনগণের যে দাবিগুলো সেগুলো আপনি পূরণ করেন। এটা দাবিও বলবো না আমি, দাবি কেন করবো? আমাদের প্রত্যাশা, এটা আমাদের পাওনা, তো সেগুলো আপনারা দেন। যারা গুম হয়ে গেছে এটা নিয়ে আলোচনা করেন, এটা নিয়ে তদন্ত করেন, কোথায় কি হলো খোঁজ। অনেকগুলোই তো আপনি আটকে ফেলাইছেন, তাদের কাছ থেকে খবর নেন কী অবস্থা, এবং যারা প্রকৃতই ক্ষতিগ্রস্ত তাদেরকে ক্ষতিপূরণ দেন। কিন্তু তাদের যদি মানে প্রতিষ্ঠিত হতে চায় তাদেরকে হেল্প করেন। মানে একটা রাষ্ট্রের কল্যাণ আর রাষ্ট্রের যা করা উচিত সেটা আপনারা করেন। আপনারা তো আপনাদের এগুলি করার জন্যই তো আপনাদেরকে জনগণ পাঠাইছে ওখানে। তো আমি মনে করি আমাদের করা উচিত, এবং কিছু কিছু যে করছে না আমি তাও বলছি না, কিন্তু হয়তো করছে, সতর্ক থাকেন, করেন। এবং এখানে দেখলাম যে আপনার জামাতের একজন সংসদ সদস্য, উনি তো কিছু দাবির কথা বললেন, উনিও তো দীর্ঘদিন গুম ছিলেন, তাই না? তো সেগুলি ওনাদের এই দাবিগুলো, এই ফিলিংসগুলো, এগুলো তো শেয়ার করতে হবে, এগুলো তো মানে অনার করতে হবে গভর্নমেন্ট। কিন্তু এর বাইরে আমি একটি প্রসঙ্গ একটু আনতে চাই, যে ধরেন যখন সরকারের দায়িত্বশীল কোনো মন্ত্রী প্রতিমন্ত্রী কোনো অনিয়ম দুর্নীতির সঙ্গে যুক্ত হয় এবং সেই খবর যখন প্রকাশিত হয়, তখন সেই সংবাদকর্মীর বিরুদ্ধে কিংবা সম্পাদকের বিরুদ্ধে মামলা দিয়ে গ্রেফতার করার ঘটনাও কিন্তু এই শুরু 4 মাসে 2 মাস বা 3 মাসের মধ্যে আমরা দেখলাম। একটা হয়েছে, একটা ঘটেছে বগুড়ার ঘটনা যেটা ঘটেছে, এটা আমি মনে করি এই সরকার এটা ভুল করেছে। এটা আমি পার্সোনালি মনে করি যে এই সরকার ভুল করেছে। এবং মীর শাহ আলম অবশ্য বলার চেষ্টা করছেন যে উনি করেন নাই, উনি ওনার বিবৃতি দিয়েছেন। হ্যাঁ, উনি করেন নাই, ওনার হয়ে অন্য কেউ করছে, ওনার হয়ে অন্য যে করছে
তাকে কি উনি ডিজোন করেছেন? তাও তো করেন। উনি তো ওই ভদ্রলোক তো ওনার চামচা, ওনার সঙ্গে চামচামি করে উনি প্রমাণ করতে চেয়েছেন, দেখেন আমি আপনাকে কত ভালোবাসি, আমি আপনার সম্মানটা, মান সম্মান অপমান হয়েছে এটা আপনি বুঝেন না, কিন্তু আমি বুঝে ফেলাইছি। হ্যাঁ, অতএব আপনি আবার কিছু দিয়েন টিয়েন, হয়তো দেওয়া তো হয়েও গেছে। তো এগুলো তো আমাদের দেশে বহু পুরনো প্র্যাকটিস। কিন্তু এর মধ্যে দিয়ে তো অন্যান্য ক্ষেত্রেও এক ধরনের ভয় কিংবা এক ধরনের ভীতি সঞ্চারের যে পরিবেশ, সেটিও তো তৈরি হলো। স্বাভাবিক, এটা তো হচ্ছে। এখানে এই ক্ষেত্রে তো সব জায়গায় তো আপনি দেখেন, আমি একটা বলে শেষ করি আপনাকে। গত 2 দিন আগে একটা ঘটনা বলি। নারায়ণগঞ্জের এক এমপির ছেলে, তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগের কারণে তাকে পুলিশ তাকে ধরেছে, আটক করেছে, ইয়ে থেকে বসুন্ধরা থেকে আটক করে নারায়ণগঞ্জে নিয়ে গেছে। নারায়ণগঞ্জে নিয়ে এসে আবার ডিবি অফিসে নিয়ে আসছে, নিয়ে এসে তাকে জিজ্ঞাসাবাদ করছে। 12 ঘন্টা পর তাকে মৌচুলেখা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। ধরেন এই লোকটা বিএনপির যুবদলের একজন নেতা, এবং যুবদল এই ঘটনার পরে তাৎক্ষণিকভাবে তাকে যুবদল থেকে বহিষ্কার করছে। যুবদল যখন বহিষ্কার করে তখন বোঝা যায় যে ঘটনা অনেক আকাম কুকাম অনেক করছে উনি। এখন আপনার হাইপোথেটিক্যালি ধরেন এই লোকটা বিএনপি করে, কিন্তু কোনো এমপির ছেলে না, তাইলে কি 12 ঘন্টার মধ্যে বচুলেখা দিয়ে তাকে ছাড়া হইতো? আবার ধরেন সে বিএনপিও করে না, সে জামাত করে, তাহলে কি তাকে এই কাজটা এইভাবে হইতো? অথবা ধরেন সে কোনো পার্টিই করে না, কিন্তু মাস্তানি করে, তাহলে তাকে মুচুলেখা দিয়ে 12 ঘন্টার মধ্যে ছাড়া হইতো? আর যদি সে যুবলীগ করা লোক হইতো তাহলে কি হইতো? তাহলে আইন যদি এক একজনের জন্য এক এক রকম হয়, তখন ওটাকে আর আইন বলা যায় না রে ভাই। জি, আমরা এই আলোচনায় থাকবো। সময় হলো একটু ছোট্ট বিরতি নেবার। দর্শক, একটু ফিরছি একটু পরেই, সাথেই থাকবেন। দর্শক, আবারও স্বাগত নির্বাচিত খবরে। যে প্রসঙ্গে আলোচনায় ছিলাম, বর্তমান সরকারের মধ্যে বিরোধী দল বা বিরোধী মত দমনের কোনো আচরণ দেখা গেলে সমবেতভাবে তা প্রতিরোধের আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিষয়টিকে আপনি কিভাবে দেখেন নাসিমা ফেরদৌস? আপনার কাছে যদি আমি বিষয়টি জানতে চাই। আসলে এই বিষয় খুব সিরিয়াস, এবং এই ধরনের কিছু হওয়ার কোনো প্রয়োজনও নাই, করা উচিত না। এইটাই দলের মধ্যে একটা সমঝোতায় আসতে হবে যে দলের কেউ এই ধরনের কিছু করবে না। দলের বাইরে আর কে করবে? পুলিশ বা এই ধরনের বাহিনীগুলো যারা আছে, তাদের জন্য একটা পাকাপোক্ত আইন করতে হবে যে কোন কোন ধারায় তারা ধরতে পারবে, মানে যে করে তাকে ধরতে পারবে, এবং তার জন্য শাস্তি কি হবে। এটা যদি শক্ত একটা আইন থাকে। এখন এই যে ঘটনা আপনারা এতক্ষণ আলাপ করলেন যে মুচলেখা দিয়ে ছেড়ে দিয়েছে, মুচলেখা দিয়ে ছেড়ে দেওয়ার আইন আছে নাকি সেটা দেখতে হবে, আইনে সেটা সাপোর্ট করে কিনা, এবং আইনকে ইয়ে করতে হবে। এই ধরনের বক্তব্য কিন্তু কিছু লোককে হয়তো উৎসাহিত করবে যে ঠিক আছে আমরা করব, কি করবে দেখি, দল কি করবে দেখি। এটা তো হতে পারে। যারা উচ্ছৃঙ্খল যে প্রত্যেকটা গোষ্ঠীর মধ্যে কিছু উচ্ছৃঙ্খল জনতা থাকে, সেই উচ্ছৃঙ্খল জনতা হয়তো চ্যালেঞ্জ হিসাবে নিল এটা। এই ধরনের কথাবার্তা না বলা ভালো, বরঞ্চ এদেরকে রিহ্যাবিলিটেট করা, এদেরকে মানে যে সাইকোলজিক্যাল সাপোর্ট, এখানে কিন্তু খালি আর্থিক সাপোর্টের কথা বলা হচ্ছে, এদের সাইকোলজিক্যাল সাপোর্ট কোথায়? আমি তো এখন পর্যন্ত দেখিনি যে কোনো একটা গ্রুপ অফ সাইকিয়াট্রিস্ট অথবা একটা গ্রুপ অফ কাউন্সিলর। গুমের শিকার পরিবারদের কথা বলছেন আপনি? হ্যাঁ, মানে এই ঘটনা তো ওইখান থেকেই তো উনি এই বক্তব্যটা আসলো, ওই যে গেলেন মায়ের ডাকের অনুষ্ঠানে। তো এই ধরনের যতগুলো ঘটনা হয়, সে ভিকটিমের জন্য একটা সাপোর্ট গ্রুপ দরকার, সেটা সরকারকে করতে হবে অ্যাট সাম পয়েন্ট। আরেকটা যেটা করতে হবে যে যারা করে তারা স্কুল কলেজ পার হয়েই তো আসে বেশিরভাগ ক্ষেত্রে, 5 হোক আর 10 হোক, যেটা হোক একটা কিছু পাশ করে আসে। স্কুলে আপনার সাইকোলজিস্ট, চাইল্ড সাইকোলজিস্ট প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা স্কুলের জন্য দিতে হবে। এবং একটা জিনিস আছে বিদেশে আছে অনেক জায়গায়, যে আপনি বলেন, আমি একটু পত্রিকাও দেখতে চাই। জি জি আপনি বলেন, আমি একটু পত্রিকার খবরগুলো দেখে আসতে চাই। যে স্কুলে সব মানে কয়েকটা স্কুল গুচ্ছ করে তারপরে একজন সাইকিয়াট্রিস্ট বা একজন সাইকোলজিস্ট থাকে, যে এই সবসময় কনস্ট্যান্টলি এই ভালো ইয়েটা দেখাতে থাকে। এবং এই জিনিসটা না করা পর্যন্ত আসলে মানুষের মানসিকতা এবং চারিত্রিক যে বেড়ে ওঠা, যে ভালোভাবে ইয়ে করে, এইগুলো না করলে পরে তো আমরা এটা থামাতে পারবো না।
হলে আমাদেরকে বলেন, এটা বলে লাভ নেই। জি, আমরা একটু পত্রিকা দেখে আসতে চাই। প্রথম আলো, প্রথম আলোর প্রধান যে শিরোনামটি এখন দেখছি অনলাইনে, সেই টেবিলে মাথা নোয়ানো অবস্থায় পড়েছিলেন চিকিৎসকের মরদেহ, কক্ষ থেকে বের হচ্ছিল দুর্গন্ধ। এটি আজিজ সুপার মার্কেটে একজন মহিলা চিকিৎসকের একটি মরদেহ পাওয়া গেছে, মরদেহ যেটি বলা হচ্ছে যে 3 দিন ধরে তার পরিবার তার সঙ্গে যোগাযোগ করতে পারছিল না। তারপর আসলে আজকে এই ঘটনাটি পুলিশ সেখানে যায় এবং যাওয়ার পরে সেই মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। এখন কারণ খুঁজে পাওয়া যায়নি। লক্ষ্মীপুরে 4 খুন, মা ও 3 বোনের লাশ নিয়ে কুমিল্লার পথে কিশোর, তাদেরই আরেকটি সন্তান। এটি একেবারেই নির্মম একটি ঘটনা এবং গতকালকের যে ঘটনাটি সেটিকে আজকে আরও একবার সামনে নিয়ে এসেছে এবং আমরা সেখানে সেই ঘটনার কনসিকুয়েন্সেসগুলোও আমরা দেখেছি। এর বাইরে স্ত্রী ও তার ভাইদের বিরুদ্ধে মামলা, মারধরের পর 5 তলা থেকে ফেলে দেওয়া অভিযোগ, হাত পা বুক ও কোমরের হাড় ভেঙে গেছে। এটি আরেকটি ঘটনা আজকের। এরপরে বিবিসির বাংলার একটু আজকের শিরোনামটি একটু দেখেছে অনলাইনের, তারেক শি বৈঠক, চীন মিয়ানমার অর্থনৈতিক করিডোর, বাংলাদেশকে যুক্ত হওয়ার প্রস্তাব। যে প্রসঙ্গটি নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করছিলাম এবং এটির সম্ভাব্যতা এবং বাস্তবতা সেটিরও আপনারা বললেন। অন্তর্বর্তীকালীন সরকারের সময় সেবা খাতের দুর্নীতি বাড়ার তথ্য টিআইবির জরিপে, আসল কারণ কি, এটি টিআইবির একটি জরিপ ধরে তারা একটি প্রতিবেদন করেছে এবং পরে যুগান্তর পত্রিকাটি থেকে আসতে চাই। এবং এখানে বিশ্বকাপের যে সংবাদগুলো রয়েছে প্রত্যেকটি অনলাইনে এটি ব্যানার হেডে রাখা হয়েছে এবং এদের এখানে সফর শেষে বিমানবন্দরে মাহাদি আমিন, বাংলাদেশের স্বার্থে সংশ্লিষ্ট বিষয়ে কাজ করতে ঐক্যমত চীন মালয়েশিয়ার, যেটি সংক্ষেপে তিনি পুরো সফরটির শিরোনামে যদি হেডার যেটি করা হয়েছে সফরের পুরো বিষয়টি। এবং দেশে ফিরলেন প্রধানমন্ত্রী, সেটি যেমন আছে। ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে 589। আরেকটি খবর রয়েছে, ভারতে ট্যুরিস্ট ভিসার আবেদনে বড় পরিবর্তন। কী ধরনের পরিবর্তন এনেছে নিশ্চয়ই সেটি সংবাদের ভেতরে আছে। আমরা একটু পরের খবরটিও দেখে আসতে চাই। সমকাল বলছে, পাশাপাশি কবরে শায়িত মা ও 3 মেয়ে, দোয়া চাইলেন ছেলে। খুবই হৃদয় বিদারক একটি খবর এবং এর বাইরে তার ছেলের আহাজারিও আমরা আজকে দিনভর বিভিন্ন গণমাধ্যমে দেখেছি। 6 দিনের বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী। বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় চীন ও মালয়েশিয়ার ঐক্যমত। এটি যেমন ছিল। এর বাইরের পরের সংবাদ মাধ্যমে যেটি আছে মানবজমিন একটু দেখে আসতে চাই। কে সেরা, মেসি না রোনালদো, সেটি একটি বিশ্বকাপের ফুটবল নিয়ে একটি তাদের সংবাদ রয়েছে। এর বাইরে সুন্দরবনে দুলাভাই বাহিনীর সঙ্গে কোস্টগার্ডের গোলাগুলিতে 3 ডাকাত গুলিবিদ্ধ। কয়েকদিন হলোই আমরা এই বিষয়গুলো দেখে আসছিলাম এবং এর বাইরে আমরা দেখছি যে ব্রিটেনে বাংলাদেশি সহিংস রাজনীতি বন্ধ করতে কমিউনিটি নেতাদের সংবাদ সম্মেলন। এই আমাদের হাতে এই ছিল পত্রিকাগুলো এবং এর বাইরে আমরা কয়েকদিন হলো কামাল ভাই আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় আরেকটি খবর আমরা দেখেছি যে গ্রেপ্তার করা হচ্ছে এবং পুলিশি হেফাজতে মারা গেছে। এই ধরনের ঘটনা কিন্তু আবার সামনে আসছে। এটি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি সরকারের আসলে কোনো স্পষ্ট বার্তা দেওয়ার প্রয়োজন আছে কিনা? অতীতে আমরা একটি নিয়মিত দেখেছি, এখন আবার এই একই ধারাবাহিকতার দিকে যাচ্ছে কিনা? দেখেন, এটা তো আসলে নতুন না আমাদের দেশে। আমরা এটা আওয়ামী লীগ আমরা দেখেছি যে সুস্থ ছেলেকে নিয়ে যাওয়া হয় মায়ের কোল থেকে, মায়ের কাছ থেকে, পরে জানা যায় সে হৃদরোগে মারা গেছে, কেউ স্ট্রোকে মারা যাচ্ছে। নানা ধরনের ঘটনা তারা গল্প তারা সাজাচ্ছে এবং এই গল্পগুলো আমাদের বিশ্বাস না করেও কোনো তো উপায় নাই। এই কারণে এই জন্য এটা যদি অপরাধ হয়, কারো তো সাজা হয় না, তাই না? নিয়ে যায় তাকে হয়তো ক্লোজ করে নিয়ে যায়, ওসিকে নিয়ে আবার আরেক জায়গায় পোস্টিং দেয়। ক্লোজ তো কোনো সাজা না। তো এগুলো তো আমরা দেখে আসছি। এটা কেন হয় আসলে, যে কথাটা আমি একটু আগেও বলছিলাম, এটা হয় এই কারণে। দেখেন, আমি এক ছোট্ট একটা কথা বলি। ধরেন, যে লোকটাকে, যে ওসিটা ওখানে ছিল অথবা যে ডিবির যে ওসি ছিলেন, উনি 2টা ঘটনা তো পরপর 2 দিন ঘটলো আর কি। আগের দিন নিয়ে গেলো, পরের দিন মারা গেল। যে লোকটা ওসি ছিলেন ওখানে, ওনার এখানে পোস্টিং, ওনার চাকরিটাকে শুরু হয়েছে এই গভর্নমেন্টের আমলে? তা না। অথবা অন্তর্বর্তীকালীন সরকারের আমলে? তাও কিন্তু না, আরও আগে। ধরেন আওয়ামী লীগ আমলে। তো আওয়ামী লীগ আমলে যখন এই ওসি ছিলেন, তখন উনি কী করতেন? তখন উনি ওই ছাত্র দলের লোককে ধরে আনতেন, তখন উনি শিবিরের লোককে ধরে আনতেন। আপনি খোঁজ দিয়ে দেখেন তার অতীত ইতিহাস এরকমই।
তো ওই লোকটা তখন কিন্তু আওয়ামী লীগের জন্য খুব ইউজফুল ছিলেন। জি, ধন্যবাদ এই রাতে আপনি আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ নাসিম ফেরদৌস আপনাকে, ধন্যবাদ মাকসুদ কামাল আপনাকেও। আজকের মতো এখানেই শেষ করছি। কাল আবারও দেখা হবে ঠিক একই সময়ে। শুভরাত্রি।